তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারিদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আয়ান। তখন আয়ান আরিশকে কোনো রকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানে যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে সেই সকাল থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনো বাকি। রাত হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সব বুঝিয়ে দিয়ে আরিশ সারা দিনের চোটানো মেজাজ, ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন তার বিশ্রাম, পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্ত বউকে কাছে পেলে ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তাই শ্বাস ফেলে আয়নের দিক তাকিয়ে বলল, আয়ান, মস্তিষ্ক টনটন করছে, শরীর দুর্বল লাগছে, আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসায় চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের ক্লান্তি দূর করতে, তুইও চলে আয়। বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়ানও আর দাঁড়ালো না, সবাইকে সবটা বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে। আয়ান ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি হতে দুজনে একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খান বাড়িতে ঢুকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিংয়ে রেখে বাড়ির বাগান পর্যন্ত আসতে আরিশ দেখে ফারি, সুচি, তানিশা পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকেদের বিদায় দিচ্ছেন। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ব্রু কুচকে ওখানে থাকা সবার দিক ভালো করে পর্যবেক্ষণ করলো তার বউয়ের সন্ধানে। কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো, তার অবাধ্য বউ তার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিকে ডেকে বলল, আমার বউ কই? আরিশকে বাসায় ফিরে প্রথমেই বইয়ের খোঁজ করতে দেখে ফারি মুচকি হেসে বলল, যাও যাও ভাই, তোমার জন্য চিলেকোঠার ঘরে সারপ্রাইজ আছে। ফারির কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনের দিক পা ফেলতে দেরি হলো না। ব্যস্ত পারে ছাদের সিঁড়ি ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতে চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে রাদিফের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্কে টকবক করার রাগ যেন মুহূর্তে দাউ দাউ করে উঠল। মুহূর্তেই ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্তবর্ণ, দাঁত যায় দাঁতের উপর পিষে। আরিশ এমন দৃশ্য হুঙ্কার ছাড়তে হঠাৎ আরিশের আগমনে রাদিফ জুথিকে ছেড়ে দিতে সেদিক তাকিয়ে রাদিফ জুথি দেখে আরিশ রক্ত আভা চোখ করে হাত দুটি মুঠিবদ্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্যে দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জুথি নিচের দিক তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। তৎক্ষণে আরিশ মুঠিবদ্ধ হাত দুটো খুলে তালি দিতে দিতে রুমের ভেতর জুথির দিকে আস্তে আস্তে বলল, বাহ, এটাই ছিল চিলেকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে তেড়ে আসতে দেখে জুথি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনের সিল্কের শাড়িটা খামচে ধরে। ও এটারই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে জুথি ভয়ে রাদিফের পেছন যেতে যেতে তুতলিয়ে বলল, বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি তো আপনার, আমার কোনো ততক্ষণে আরিশ ক্রোধ শূন্য হয়ে তেড়ে তো আসছিল জুথির দিকে, কিন্তু রাদিফের মুখোমুখি হাত হতে ঘুরে রাদিফকে একের পর এক পাঁচ মেরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরার? তুই ওকে ছুঁয়েছিস, এই হাত দিয়ে ছুঁয়েছিস তাই না? আজ আমি তোর এই হাত সাথে তোকে সব একসাথে উপরে পাঠাবো। বলে ফের মারতে যাবে ততক্ষণে রাদিফ ওর হাত চেপে বলল, তোর হাত বেশি চলে তাই না? আমিও কিন্তু তোকে মারতে পারি। ব্যাস, ওর এতটুকু বলার মধ্যে আরিশের হাতে দাবাং মার্কা আরেকটা খেলো। মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে জুথি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে মারছেন কেন? বলে আরিশকে টেনে আনতে চাইল। আরিশ ঘুরে জুথির গালে দাবাং মার্কা চর মারতে জুথি ছিটকে মেঝেতে পড়ল ঠাস করে। জুথি মেঝেতে পড়তে আরিশ রাদিফকে রেখে জুথিকে টেনে মাঝ থেকে
মেঝে থেকে তুলে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, বান্তের বাচ্চা হাফ ফুট, আমার অবাধ্য হোস, আজ আমি তোকে মেরেই ফেলবো। বলে জুথির গলা সজোরে চেপে ধরতে জুথির চোখ মুখ লাল হয়ে যায়। তৎক্ষণে খান বাড়ির সকল মানুষ ছেলে পক্ষদের বিদায় দিয়ে সাফওয়ান খান, সানজিদা খান, লিমা খান, মাহমুদ খান বাড়ির ভিতর আসেন আর সবাই বাগানের ওখানে থেকে যায়। ওনারা বসার ঘরে আসতে চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গেলেন সেই ঘরের দিকে। এসে এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জুথির গলা চেপে তার পাশে, রাদিফ বারবার চেষ্টা করছে জুথির গলা চেপে ধরে হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতে আরিশ হুঙ্কার ছেড়ে বলল, আব্বু, চাচু, ছাড়ো আমাকে, আজ আমি দুটোকে মেরেই ফেলবো, তাহলে আমার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন, আমার বাবা, শান্ত হও, এভাবে রিয়েক্ট করছো কেন? আব্বু, আমাকে ছাড়ো। রাদীফের সাহস হলো কি করে নিষেধ করার পরে আমার বান্তির কাছে আসার? আরিশের শ্বাস প্রশ্বাস কেমন যেন ভারী হয়ে উঠতে ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠেছে। তৎক্ষণে আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে তেড়ে জুথির কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তুলে বা হাতের কবজি শক্ত করে ধরে বলল, বান্তির বাচ্চা, বারবার বলেছিলাম আমার অবাধ্য হবি না, এ বেহায় রাদীফের কাছে ঘেসবি না, কিন্তু তুই আমার অবাধ্য হলি, আর অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো, চল আমার সাথে। বলে ওকে টেনে দরজা বন্ধ পর্যন্ত আনতে সাফওয়ান খান, সানজিদা খান ওকে বাধা দিয়ে বললেন, আমার সামনে থেকে সরো। আরিশ ওনাদের কথায় চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরতে বলেছি তোমাদের সামনে থেকে। আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো, আমি আর সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একা নয়, এই অবাধ্য নারীকে সাথে নিয়ে যাব, আর যদি একবার চলে যায় তো এবারের মতো আর ফিরবো না। আরিশ কথাটা শেষ করতে ওনারা দুজন সরে দাঁড়ালেন, কারণ ওনারা আরিশকে ভালো করেই জানেন আরিশ মিথ্যা কথা বলে না। যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবেই, তার কারোর উপর ভরসা করে চলার লাগে না। নিজের কাজ খরচ সে নিজেই করে নিতে পারে। এই 7 বছর আরিশ বাহিরে কাটালেও একটা টাকাও তার বাবা কিংবা গ্যান্টানারের টাকায় খরচ করিনি, নিজের টাকায় করেছে। ওনারা সরে দাঁড়াতে আরিশ দরজা থেকে বের হতে নিলে জুথি ফুপিয়ে হিসকি দিতে দিতে ওর বড় আম্মু সানজিদা খানের দিক তাকিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমাকে এইভাবে ভুল না বুঝতে। এবার ভয় লাগে তো, ওনাকে কেমন রেগে আছে। আম্মু, আমার হাতটা ছাড়তে বলো না। তৎক্ষণে আরিশ ওকে টেনে সিঁড়ি পর্যন্ত আসতে সানজিদা খান ওদের যাওয়ার দিক অসহায় করুণ দৃষ্টিতে তাকালেন। আরিশ এতটাই জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, জুথি ওর সাথে তাল মিলাতে না পেরে উষ্টা খেয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেলো, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পেল। আরিশ চলে যেতে মাহমুদ খান রাদিফের দিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে জন্ম দেওয়াটা কি আমাদের ভুল ছিল রাফিদ? আব্বু, ওর বাকিটুকু কথা লিমা খান আর শুনলেন না। তার আগেই ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বললে ঠাস করে, তোকে সারাদিন কতবার বোঝালাম, ওদের সাথে তোর বিয়েটা ঠিক করলাম, আর তুই বাপ মার এতটাই এলা তুচ্ছ তোর কাছে যে আমাদের অবাধ্য হয়ে। আম্মু, আমি রোদকে নয় জুথিকে ভালো। ঠাস। রাদিফের কথা শেষ হওয়ার আগে আরেকটা থাপ্পড় পড়ে। আর একটা কথাও তোর মুখ থেকে শুনতে চাই না। একটা কথা আমি ভালো করেই বুঝে গেছি, তুমি কোনোভাবেই শোধরাবে না। ভেবেছিলাম তোমাকে আর ওদের বিয়েটা কয়েকদিন বাদে দেব, কিন্তু না, তুমি কালকে ইভার বিয়ের আসরেই রোদকে বিয়ে করবে, আমাকে এদের মুক্তি দিবে। বলে লিমা খান মুখ অন্যদিক ঘোরাতেই রাদিফ ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু, আম্মুকে একটু বোঝাও না। তোমার আম্মু যা বলছে সেটাই হবে। কাল রিভার বিয়ের মণ্ডপে তোমারও বিয়ে হবে, আর এটা যদি তুমি না করো তো এই বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাবে। বলে ওনারা সব চলে গেলেন, রেখে গেলেন এক হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাদিফ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে তখন রোদকে বিয়েটা করে
ওকে কালকেই করতে হবে, না মানতে চাইলেও মানাতে হবে। রাদিফ নাক ফুলিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিল। সে হারিয়ে ফেলল স্বপ্নে বোনা রঙিন মানুষটাকে। রাদিফ আর সইতে না পেরে দফ করে হাঁটু গিরে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়। আমিও ভুল ছিলাম, তাই তো হারালাম। তবুও খুব করে চাইছিলাম, নিয়তির কাছে তাকে আমি চিরতরে হারালাম। তখন আরিশ জুথিকে রুমে নিয়ে ওকে পেছন থেকে টেনে সামনে মেঝেতে ফেলে। দরজা আটকে জুথির দিকে ঘুরে চেঁচিয়ে বলল, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। অনেকবার নিষেধ করেছিলাম, আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। ভেতরটা ফেটে যায়, পুরো শরীর দাও দাও করে চলে। আজ তোকে আমি... আমার কথাটা একবার শুনুন, আমার ভুল হয়ে গে। হায় চুপ। আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর এই ন্যাকা কান্না দেখে তোকে ক্ষমা করে দেব? আমার সামনে একদম কাঁদবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করার সাহস দেখাবি না। কারণ আমি ভিলেন, আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না। নিজের না হলে মেরে দিই, আর নিজের হলে সেটা ছিনিয়ে নিই। আর প্রসঙ্গে যখন তুই, তাহলে বরাবর আমিই ভিলেন। জুথি আরিশের রাগ বাড়তে দেখে কান্নার তোপে হুঁশ হারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আমি এক্ষুনি চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জুথির এটুর কথায় রাগে শূন্য হয়ে পরনের বেল্টটা টেনে খুলে জুথির ছোট্ট শরীরে আঘাত করতে করতে বলল, হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে থাকবি না বলার? তোকে তো আমি আজ... বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতে জুথি মার সহ্য করতে না পেরে মেঝেতে নেতিয়ে গেল। কেমন কান্না করাটাও ভুলে গেল। তার মাথা ভনভন করে ঘুরছে এতক্ষণ এভাবে কান্না করার জন্য। তার ওপর এভাবে মারও এই 7 বছরে খায়নি। এমন নয় যে ও মোটেও মার খায়নি, সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে। থাপ্পড় খেতে খেতেই এই পর্যন্ত বড় হওয়া। জুথি কোনো রকম শ্বাস নিল। তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। তৎক্ষণে আরিশ জুথির কান্নার শব্দ না পেয়ে হাতের বেলটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলল, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকব? কিন্তু তোকে এভাবে আরও ছেড়ে দিব না। আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব। তখন আর পরপর সেদিকে তাকাতে মনে হবে তুই শুধু আমার, এখন তুই আমার ব্যক্তিগত নারী। বলে আরিশ শরীরের জড়ানো পাঞ্জাবিটা খুলে জুথির কাছে আসতে জুথি নিভু নিভু চোখে আরিশের দিকে তাকালো। আরিশের বলা তোকে সম্পূর্ণ আমার করে নিব বাক্যের মানে সে ঠিকই বুঝেছে। তবে আজ এসব কিছু ভুলে জুথি এবার সত্যি মরে যাবে। জুথি আরিশকে বারবার কিছু বলতে চাইল, আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে। ও মোটে ওর সাথে আরিশকে সহ্য করতে পারে না, সে ভীষণ উইক। জুথি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চাইছিল। ও তো নিজেই চাইছিল ওদের দুজনের সম্মতিতে আজ এই রাত স্মরণীয় হোক। সেখানে কি থেকে কি হয়ে গেল। আরিশ তাকে বুঝতে চাইল না, তার কথা শুনল না। জুথি নিভু নিভু চোখ করে আরিশের দিক চেয়ে থাকলো। তবে আরিশ যেন জুথির চোখের ভাষা বুঝল না। আরিশ জুথির কাছে এগিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের উপর থেকে টেনে সরিয়ে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মৌকে নিজের করবে বলে দুটো শরীরকে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয় ও দুটি শরীরের। আরিশ 10 মিনিট জুথিকে মত্ত থেকে ক্লান্ত হয়ে জুথির বুকের উপর শুয়ে পড়তে 2 মিনিট পার হতে জুথির কোনো রেসপন্স পেল না। পাবে কি করে? জুথি তো সেই 6-7 মিনিট আগে সেন্সলেস হয়ে গেছে। আর আরিশ জুথির রেসপন্স না পেয়ে মুখটা তুলে জুথির মুখের দিকে তাকাতে দেখে জুথির হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিচ্ছে শ্বাস। জুথিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখ থাবড়ে বলল, বউ ব্যথা পেয়েছ? আমি কি তোমাকে জোরে ব্যথা দিয়েছি? এই বউ। জুথির কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে ওর দিকে ভালো করে তাকাতে দেখে বিছানার চাদরে রক্তের দাগ চিকচিক করছে। জুথির উন্মুক্ত শরীরে মারের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে কালচে বর্ণ ধরে। জুথির শরীরে ওর নিজের করা আঘাতের এমন অবস্থা দেখে কলিজা দাও করে উঠল ওর। গলাটা ঠোঁট দিলে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতে তৎক্ষণে জুথিকে টেনে ওর হাঁটুর উপর মাথাটা রেখে বলল, আমার শোনো, আই এম সরি, আর এমন হবে না। চোখটা খোলো প্লিজ জান।
কোনোভাবে কোনো রকম যদি রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ। মৌ রে, চোখটা খোল। এই জান রে, বিশ্বাস কর, আমার তোকে এভাবে মারবো না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাতে বিলীন হয়েছিস। এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছে? তাহলে বল, আর নয়তো বেল্ট দিয়ে আমাকে মার, তবু চোখটা খুলবো। ও বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস, তোকে ছাড়া আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে বউ, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে। জ্যোতির হাতের পালস চেক করতে দেখে ওর পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে দাঁড়ালো। ওর শরীরে কোনো পোশাক নেই। ও সে অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতে ওর স্মরণে এলো শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশ রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত একটা হাঁটুর উপর পর্যন্ত আন্ডার প্যান্ট পরে কভার খুলে জ্যোতির একটা পাজামা গোল ফ্রক নিয়ে ওকে পরিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তে মাখো মাখো হওয়া চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে জ্যোতির কাছে এসে ওকে আবারও কোলে তুলে বিছানায় শুয়ে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সানজিদা খানের রুমে এসে পাগলের মতো করে বলল, আরিশের গায়ে কোনো ধরনের পোশাক নেই, শুধু আছে হাঁটুর উপর পর্যন্ত পরা আন্ডার প্যান্ট। ওর অবস্থা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিক ছড়িয়ে আছে, চোখে মুখে অসহায়ের মনে হচ্ছে অতি প্রিয় কিছু হারানোর উন্মাদনা তার মধ্যে বিরাজ করছে। ভারী শ্বাস নিঃশ্বাস সব মিলিয়ে সানজিদা খানের ওকে পরখ করা হয়ে গেলে উনি আন্দাজ করে সবটা বুঝে যান। তার ছেলে ওইটুকুখানি মেয়েটার সাথে কি করেছে। ওনার এসব বুঝে আসতে উনি লজ্জায় আরিশের থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়াতে দেখে সাফওয়ান খানের ওই একই অবস্থা। তাই সানজিদা খান ওনার দৃষ্টি দ্বারা ইশারায় স্বামীকে বোঝাতে চাইলেন, ছেলে তোমায় প্রশ্ন করেছে, উত্তর দাও। তবে সাফওয়ান খান ওনার ইশারার কথা বুঝতে পেরে উনিও ইশারা দ্বারা বুঝালেন। বিষয়টা ছেলের হলেও করণীয় তা বলা যেত। সেখানে ছেলের বইয়েরটা সে কিভাবে বলবেন? যা কুকর্ম করার সে তো ছেলে নিজেই করেছে। সাফওয়ান খান ইশারায় ওনাকে কথাগুলো বুঝিয়ে লজ্জায় মাথাটা নিচু করে রুমের বারান্দায় চলে গেলেন। তা না হলে তার নির্লজ্জ উন্মাদ ছেলে কখন কোনটা ফট করে বলে ফেলে, তখন তার স্ত্রীর সামনে মাথা কাটা যাবে। এ কি, ছেলে জন্ম দিয়েছেন সে, তখন গুরু গম্ভীর রাগী মানুষটার মাথা থাকবে? উনি এসব ভেবে চলে যেতে সানজিদা খান আরিশের দিক ঘুরতে আরিশ নিজের চুলগুলোতে পাগলের মতো হাত বুলাতে বুলাতে করুণ কণ্ঠে বলল, ও মা, আমার বউকে সুস্থ অবস্থায় এনে দাও। আমার পাখি আমার সাথে কথা বলছে না, কেমন নিথর দেহে পড়ে আছে। কেন, আল্লাহ কি আমাকে অদৃশ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তোমার বউকে অসুস্থ করে দিব? আম্মু, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি দম বন্ধ হয়ে মরে যাব। তখন বলেছিলাম না মেয়েটাকে নিয়ে যেও না? তোমার মাথা ঠিক নেই? এতটুক মেয়ে কতটুক মার খেতে পারবে? তুমি কি ওর শরীরে আঘাত করেছো? শেষ কথাটা ব্রুকুচকে বললেন। আরিশ চুপ হয়ে আছে দেখে উনি মুখ ঘুরিয়ে কড়া কণ্ঠে বললেন, তোমার বউ সে ওইটুকখানি মেয়েটাকে জন্য কেমন অসুস্থ হয়ে পাগলামি করেছে। আরিশের মুখে অসহায়ের প্রকাশ পেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। হাঁটু ঘিরে মায়ের পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আম্মু, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছে জানি না। আমার বউকে আমার লাগবে, ওকে সুস্থ করে এনে দাও। ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না মা। উনি বুঝলেন অতিরিক্ত আসক্তি মানুষকে প্রবাল কাঙ্গার করে দেয়, যার শিকার হয়েছে আরিশ। উনি এই কথাগুলো ভেবে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার শরীরে পোশাক নেই, যেটা পরে ছুটে এসেছে, দেখতে বাজে লাগছে। রুমে গিয়ে লুঙ্গি পরে নাও, আমি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলি। খান মহল জুড়ে নীরবতা বিরাজমান করেছে। ছোটরা সব বড়দের আদেশে যে যার রুমে শুয়ে পড়েছে। যদিও তাদের মনে কৌতূহল হঠাৎ হলোটা কি। তখন আরিশ সানজিদা খানের কথায় রুম থেকে চলে আসতে প্রায় 20 মিনিটের মাথায় ওনাদের ব্যক্তিগত কাঙ্ক্ষিত ডক্টর আহিম হাওলাদার আসেন। হঠাৎ এই রাতে পরিচিত ডাক্তার
বাড়ি বয়ে আসছে, সবার দৃষ্টি সেদিকে যায়। বাড়ির কেউ তো অসুস্থ না, তাহলে ডক্টর এলো কেন ভেবে ফাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে সানজিদা খান সবার উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, অনেক রাত হয়ে গিয়েছে, কালকে বাড়িতে বিয়ে, শরীরে সুস্থতার জন্য সবাই গিয়ে শুয়ে পড়ো। ওনার কথায় কেউ আর কথা বাড়ালো না, নিঃশব্দে যে যার জায়গা ত্যাগ করলো। তবে মনে প্রশ্ন রয়ে গেল, ডক্টর আঙ্কেল কেন এলো? ওরা যে যার রুমে চলে যেতে উনি ছেলের কুকর্মের কথা আর কাকে জানালেন না। আর রাদিফ রোদের বিয়ের বিষয়টা লিমা খানিরাই বলে দিয়েছেন কিছুক্ষণ আগেই। এতে বিনা বাক্যে রাজি হয়েছেন ওনার মেজ জা দেবর। সানজিদা খান ডক্টরকে নিয়ে আর দাঁড়ালেন না। আরিশের রুমে নিয়ে আসতে আরিশ ডাক্তারকে দেখে তেতে উঠে বলল, গরুর ঘাস কাটছিলেন নাকি? দেখছেন না আমার বউ চোখ খুলছে না, আমার সাথে কথা বলছে না, এত দেরি হয়েছে কেন? আরিশকে রেগে যেতে দেখে সানজিদা খান রুমের ভেতরে এসে চেয়ার টেনে ওনাকে বসাতে উনি চশমাটা ঠিক করে আর চোখে একবার আরিশের দিকে তাকালেন। এই ছেলের সম্পর্কে সে বেশ কথাই শুনেছে, এই ছেলের স্বভাব তার জানা। কিছুদিন আগে বাইক রাইডে হাতের ইনজুর হলে ওনার কাছে গিয়েছিল, তখন ওনার আসতে সামান্য দেরি হওয়ার দরুন পুরো হসপিটাল কাঁপিয়ে তুলেছিল। সেসব কথা ভেবে উনি শ্বাস ফেলে জুথির দিকে তাকিয়ে ওর পালস চেক করতে ওনার চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে উনি বলে ওঠেন, কি হয়েছিল মেয়েটার সাথে? ওর পালস এত কম কেন? ডাক্তারের কথাই আরিশের ডাইরেক্ট উত্তর, ইন্টিমেট হয়েছিলাম দুজন, আর কিছু? ওর ডাইরেক্ট স্বীকারোক্তিতে ডক্টর পাশাপাশি সানজিদা খান কেসে ওঠেন। ছেলের মাথা কাজ করছে না, উনি বুঝতে পারছেন। তাই বলে আরিশ যে এইভাবে উত্তর দিবে ওনার ধারণা ছিল না। ডক্টর আহিম কথা ঘুরিয়ে বললেন, ওনাকে অক্সিজেন দিতে হবে, ওনার শ্বাস প্রশ্বাস খুবই দুর্বল, ওঠানামা করছে, পাশাপাশি স্লাইং। তাহলে দিচ্ছেন না কেন? আরিশের কথাই ডাক্তার আহিম স্বস্তি ছাড়লেন। ভাগ্যিস আজ ওনার ব্যাগে অক্সিজেন মাস্কটা ছিল। এই তো কিছুক্ষণ আগে উনি শ্বাসকষ্টের রোগী দেখতে বাড়ি বয়ে যাবেন করে মাঝপথেই খানবাড়ির ইমার্জেন্সি ফোন পেয়ে দ্রুত গাড়ি ঘুরিয়ে এখানে আসেন। তাই তাড়াতাড়ি করেন লেদার ব্যাগের পাশ থেকে ছোট্ট অক্সিজেন ক্যানিস্টার মাস্কটা বের করে জুথির নাকে মুখে সেট আপ করে ওর হাতে স্যালাইন লাগিয়ে বসে পড়তে আরিশ জুথির গালে হাত রেখে ডাক্তারের দিকে ব্রু কুচকে বলল, আপনি কোন বারে ডাক্তারি করছেন? আমার বউ তো চোখ খুলছে না। এই দাঁড়ান, আপনি আমার কোঠার ডাক্তার না তো? কোটা ডাক্তার হতে যাব কেন? আর আপনার বউ চোখ খুলছে না, সেটা আপনার হটনেস দেখানোর আগে মনে ছিল না? আমি আমার বউয়ের সাথে কি করব সেটা আপনি বলে দেবেন? চোখ দুটো গরম করে ডক্টর আহিম আর কথা বাড়ালেন না। কথা থেকে কোথা নিয়ে যাবে এই ছেলে কে জানে। তাই দ্রুত চলে যাওয়ার জন্য সানজিদা খানের দিক তাকিয়ে বললেন, মিসেস খান, আমার একজন শ্বাসকষ্টের রোগী দেখতে যাওয়ার কথা, সেখানে যেতে হবে। আর ওনার জ্ঞান হয়তো 24 ঘন্টার পর ফিরবে। শরীর ব্যথার জন্য ওষুধ দিয়ে গেলাম, জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। সানজিদা খানের সম্মতি পেয়ে আহিম উঠে দাঁড়ালেন। অতঃপর ব্যাগ পাতি গুছিয়ে নিঃশব্দ চলে গেলেন। ডক্টর আহিম চলে যেতে সানজিদা খান শ্বাস ফেলে ছেলের দিক তাকিয়ে বললেন, ডাক্তার কি বলল শুনছো? আশা করি মেয়েটার জ্ঞান ফেরার জন্য ওর উপর চাপ সৃষ্টি করবে না। বলে উনি আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেলেন। সানজিদা খান চলে যেতে আরিশ জুথির মাথাটা উরুরুর উপর রেখে ওর কপালে চুমু খেয়ে ঠোঁট কামড়ে কান্নাটাকে সংবরণ করার চেষ্টা করলো। তবে তাতে সে সফল হয়নি। তার পুরুষালী চোখ দুটো লাল টুইটুম্বুর হয়ে আছে। কখন জানি টুপ টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হলো তাই 2 ফোঁটা 3 ফোঁটা নয়, ঝরঝর করে বৃষ্টির মতো স্রোত বইতে লাগলো ওর 2 চোখ থেকে। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট স্বরে 2টো লাইন, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার,
মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। মনেরই কুলো ঘুম দিয়েছে প্রেমের মাসুম, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা, আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। আরিশ ঠোঁটে ঠোঁট চেপে হাত দুটো মুঠি বদ্ধ করে চোখ দুটো বন্ধ করে নিল। মাথাটা গিয়ে ঠেকালো খাটের হেডবোর্ডের সাথে। তখনও তার বন্ধ চোখ থেকে আপনা আপনি পানি ঝরছিল। ভারী বিশ্বাসের সাথে পাল্লা দিয়ে ওভাবে আর বসে থাকতে পারল না। তৎক্ষণে উঠে দাঁড়ালো। ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি নিজের। আরিশ এক পা দু পা করে পিছিয়ে হঠাৎ করে মুঠিবদ্ধ ডান হাত দ্বারা দেয়ালে আঘাত করতে ঘুষিটা গিয়ে পড়ল ড্রেসিং টেবিলের আয়নার উপর। সাথে সাথেই সেটা ফাটল ধরায়। আরিশের পরবর্তী আবারও তীব্র ঘুষি পড়ায় সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সেখানে কাঁচ ঢুকে এলো আরিশের ডান হাতের তালুতে। সাথে সাথে কাঁচ ঢুকে যাওয়া জায়গা থেকে গরম তরল রক্ত বেরিয়ে আসতে সেদিকে কোনো খেয়াল দিল না আরিশ। কাঁচ ঢুকে যাওয়া হাতটা পর পর একই জায়গায় ঘুষি দিতে তালুটা প্রায় থুতলে গেল। তবেই সে শান্ত হলো। এই হাতটা দিয়ে সে তার কলিজা পাখিকে আঘাত করেছে। তাহলে এই হাত সুস্থ থাকুক সেটা কি করে হতে দিতে পারে? তাই তারও শাস্তি পাওয়া উচিত। ঘড়ির কাঁটা টিকটিক করে সময়ের পর সময় শেষ হয়ে কেটে গেছে তিনটা দিন। জ্যোতির সেন্স এখনো ফেরেনি। সে এখনো ওভাবে নিথর দেহে পড়ে আছে। তবে এই 3 দিনে ঘটে গেছে অনেক কিছু। আরিশের অতিরিক্ত পাগলামি, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, সারাদিন রুম বন্দি হয়ে জ্যোতির পাশে অসহায় দৃষ্টিতে ওর দিক তাকিয়ে থাকা, সবাই যেন ওর অজানাই রয়ে গেল। আজ 3 দিন পর জ্যোতির শরীর মধু নড়ল। হাতে পায়ের আঙ্গুলগুলো হালকা হালকা জেগে উঠল। বেশ সময় এমন হতে জ্যোতি এপাশ থেকে ওপাশ ফিরতে আস্তে আস্তে করে চোখ দুটো মিলল। চোখ দুটো মেলার সাথে সাথে আবারও বন্ধ করে নিল। অতঃপর আস্তে আস্তে করে আলোর সাথে সাথে একটু করে চোখ দুটো মানানসই করে তাকাতে। ওর সাথে হওয়া ঘটনার কিছুই ওর স্মরণে এলো না। তবে মাথাটা খুবই ভারী লাগছে। পরপর দুটো সজাগ হওয়ার বড় নিঃশ্বাস নিয়ে নিল। জ্যোতি ওভাবে কিছুক্ষণ শুয়ে রুমের দিক চোখ বুলাতে দেখলো এটা পরিচিত একটা রুম, যেখানে থাকতে তার ভীষণ ভালো লাগে, স্বস্তি ফিল হয়। কিন্তু আজ যেন তার উল্টোটা হলো। রুমটা আরিশের স্মরণে আসছে। তখনও ঘটনা মস্তিষ্কে টনক নাড়ল। সাথে সাথে ওর চোখে পানি জড়ো হয়ে গেল। অভিমানের পাল্লাটা হলো দ্বিগুণ ভারী। জ্যোতি চোখের পানিটুকু মুছে বিছানা থেকে উঠতে নিলে শরীরে ব্যথা অনুভব করলো। মনে হলো ওর 2 পা অবশ হয়ে আছে। হবে না কেন? সে সময় আরিশের করা কাজগুলো কি সে ভুলে গেছে? একদমই না। তার জন্যই তো তার শরীরটা এত ব্যথা। তবুও হাল ছাড়ল না। কোনো রকম ঠেলে ঠুলে উঠে পা দুটো মেঝেতে রাখবে, ঠিক তখনই আরিশ বারান্দা থেকে রুমের মধ্যে আসছিল। তখন বিছানার দিকে তাকাতে জ্যোতিকে এভাবে নামতে দেখে দ্রুত পায়ে হেঁটে ওর পাশে বসে ওকে টেনে সজোরে বুকের সাথে চেপে ধরে বড় বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বউ, আমার জান, আমার শোনো, তোর সেন্স এসছে, আমাকে ডাকলে না কেন? জ্যোতি আরিশের হঠাৎ এমন কাজে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। অতঃপর ওকে ওর নরম হাত দ্বারা ঠেলে সরানোর চেষ্টা করতে আরিশ নিজেই সরে গেল, তার মৌ কি করতে চায় দেখার জন্য। আরিশ জ্যোতিকে ছেড়ে দিতে জ্যোতি ওর দিক না তাকিয়ে এক হাত বিছানায়, অন্য হাত আরিশের উরুর উপর ভর করে উঠে দাঁড়িয়ে সামনে এক পা বাড়াতে মাথায় চক্কর দিতে শরীরের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে ততক্ষণে আরিশ শক্ত হাতে ওকে ধরে পুনরায় বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে মেঝেতে হাঁটু রেখে বসে ওর হাত দুটো ওর হাতের মধ্যে নিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখতে পাচ্ছিস না? জ্যোতি আরিশের কথার তখনও মুখ অন্যদিকে ঘুরিয়ে চুপচাপ বসে আছে দেখে আরিশ একটু জোরেই বলল, কিছু জিজ্ঞেস করছি তো, উত্তর দিচ্ছিস না কেন?
আরিশের ধমক দেওয়া কথায় জ্যোতি হালকা কেঁপে উঠল। তবুও সে আরিশের দিকে চাইল না। জ্যোতি অন্যদিক মুখ ঘুরিয়ে আছে দেখে আরিশের মেজাজ চঙ্গে উঠে গেল। আজ 3 দিন পর প্রিয়সী তার সামনে বসে, অথচ তার সাথে কথা বলছে না। এটা সে মানতে পারল না। আরিশ উঠে বিছানায় ওর পাশে বসে জ্যোতিকে টেনে ওর দিক ঘুরিয়ে 2 হাত দ্বারা ওর 2 গালে হাত রেখে 2 গালে ঠোঁটে চুমু খেয়ে বলল,